এটা একটা আই ওয়াশ করলে হচ্ছে, ওদেরকে ঠিকই প্রটেকশন দেবে। কারণ বেনজির সাহেব পুলিশের আইজি, র্যাবের ডিজি থাকা অবস্থায় যত বিরোধী দলের নেতাকর্মী, বিরোধী মতের নেতাকর্মীর মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে অমানবিক কাজ, মানবতা বিরোধী কাজ তাকে দিয়ে করানো হয়েছে, তিনি ওটা করেছেন। আমেরিকার একটা বেলিনেট বলে একটা মানে আমাদের উপজেলার মতো একটা ছোট্ট শহর, ওইখান থেকে আমি এসেছি নিউ ইয়র্ক সিটিতে, 1.5 দিন লেগেছে। প্রায় 2000, ওখানে তো মাইলে সব ইয়ে করে আর কি, কিলোমিটার নেই, প্রায় 2000 মাইলের মতো 1.5 দিনের মধ্যে ওখানে চলেছে। তারপরেও কি 5টা স্টপেজ সেখানে দেওয়া হচ্ছে। নিরাপত্তার হানি হতে পারে এই ধরনের কোনো ঘটনাগুলো এখানে দেখে। তো এখানে তো সেই ব্যবস্থাপনা নেই বলেই সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা, কোনো ধরনের পদক্ষেপ কেউ নিতে পারে না। অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট থাকলে পরে মানুষ এই বিষয়ে বারবার বলতে পারত, মানুষ এগুলো দাবি করতে হবে খুব তীব্রভাবে, এবং জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার আস্তে আস্তে এই ব্যবস্থাগুলো নিতে পারত। কিন্তু এখন কি, যে সবচাইতে বড় দুর্বৃত্ত সে মানে শ্রমিক লীগের নেতা, যে সবচাইতে বড় দুর্বৃত্ত সে হচ্ছে যুবলীগের নেতা, না হলে ছাত্রলীগের নেতা, না হলে এমপির আত্মীয় স্বজন, না হলে স্বয়ং এমপি। বেআইনি অর্থের সাথে বেআইনি ব্যক্তির মিশ্রণ ঘটে খুব দ্রুত, এবং আমরা তারই পরিণাম আমরা দেখতে পাচ্ছি। এই যে আনোয়ারুল আজিম আনার, ওবায়দুল কাদের সাহেব বলে ফেললেন যে দেখুন তার এলাকায় অত্যন্ত জনপ্রিয়তা ছিল, এই কারণে করা হয়েছে। আরে আপনার একটা এলাকার মাফিয়া যদি সেখানে কিছু হতে চায়, আর সেখানে যদি সরকারি স্টেট যদি তাকে নিরাপত্তা দেয়, কোনো ভদ্রলোক সেখানটায় মানে নিজেকে এমপি ক্যান্ডিডেট ঘোষণা করতে পারবে না। এটাই হচ্ছে সত্য কথা। আমরা বাংলাদেশে যাদেরকে মাফিয়া বলে চিনি, যে সমস্ত এমপি এবং অন্যান্য নেতাদেরকে, সেখানে আর ওই দলেরই আর কোনো ভদ্রলোক সেখানে দাঁড়াতে পারে না, সেখানে রাজনীতি করতে পারে না। যা ঘটনা এখন আমরা জানতে পারছি, আমরা কোনোদিন নামই শুনিনি, পরে জানতে পারছি যে খুলনার বা ওই অঞ্চল বা খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলের অত্যন্ত ভয়ঙ্কর রকমের একজন মাফিয়া ব্যক্তি ছিল। সেই ব্যক্তি একটি দলের পাচ্ছে, নমিনেশন পেয়ে, তাও কি 3বার। তারপরে তার মৃতদেহ টুকরা টুকরা অবস্থায় কলকাতার একটা ফ্ল্যাটের মধ্যে পাওয়া গেল। ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে আরেকটি ঘটনা। এই ধরনের ব্যক্তিরা কি করে এমপি হতে পারলেন, এটা তো একটা মানে সবচেয়ে বড় ঘটনা। আর ওইখানে এই যে মানে এত বড় একটা মার্ডার কলকাতায়, তো এখানে কিভাবে এটা সম্ভব হচ্ছে, কেন এটা সম্ভব হচ্ছে? আর এটা তদন্ত করে সঠিক জিনিস আসার আগেই হোম মিনিস্টার বলে দিলেন না না না, এখানে এখানে ভারতের কোনো ইনভলভমেন্ট নাই, অর্থাৎ ঘোরার আগে গাড়ি জুড়িয়ে দিলেন। তো ঘটনাটা তো নিশ্চয়ই আরও বিভিন্ন কনফিউশন তৈরি হচ্ছে। সে যে টাইপের লোক হোক না কেন, তার অতীত পরিচয় বা সাম্প্রতিক যে পরিচয় যেটাই হোক, আপনার একটা তো অবৈধ সরকারের ডামি নির্বাচনের একটা সংসদ সদস্যের একটা সিল আছে তার পিঠে। তাহলে আরেকটি দেশে যখন যাচ্ছেন, তার পাসপোর্ট আছে, তার নিরাপত্তা, তার চলাচল, এটা কি সেই দেশের লোকরা যাচাই করেনি? সেখানকার গোয়েন্দা বাহিনী, সেখানকার প্রশাসন, সেখানকার পুলিশ টুকরো টুকরো হয়ে নাকি এখন, যেটা আজকেই খবরের কাগজে পড়ছি, বিভিন্ন খালে বিলে ফেলা হয়েছে, সেটা এখন অনুসন্ধান করা হচ্ছে। সন্দেহ করে যাকে ধরা হচ্ছে, বোম্বে থেকে ধরে নিয়ে আসা হয়েছে, কি যেন নামটা, কি কসাই কি যেন, জাহিদ। হ্যাঁ, তাহলে এই ধরনের লোকরা ভারতে আশ্রয় পায় কি করে? আমরা শুনি বাংলাদেশের সব শীর্ষ সন্ত্রাসীরা ইন্ডিয়াতে নাকি তারা আশ্রয় থাকে, বিভিন্নভাবে আশ্রয় থাকে, যারা সেইখান থেকে বাংলাদেশে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন খুন জখমের সাথে ইনভলভমেন্ট রয়েছে, অনেকের নাম শুনছে, এবং ধারাবাহিকভাবে পত্রপত্রিকায় উঠছে, গণমাধ্যমে উঠছে, সেটা আমার কথা নয়। সেখান থেকে তারা বাংলাদেশের জনপদের পর জনপদে তাদের অস্তিত্ব, তাদের প্রভুত্ব তারা জারি রেখেছে। এদের মধ্য থেকেই আবার কেউ কোনোদিন হয়তো এমপি হয়ে যাবে, যদি এই কর্তৃত্ববাদী শাসন থাকে, যদি এই এক নায়কোচিত শাসন থাকে, যদি এই দামি নির্বাচন আর মিডনাইট নির্বাচনের সরকার যদি থাকে, তাহলে এরাও নানাভাবে ম্যানেজ করে তারাও এসে আবার হয়ে যেতে পারে। সুতরাং আপনারা যারা আজকে নিজেদের শিক্ষা জীবনে মেধার প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে যারা বুয়েটে পড়েছেন, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে পড়েছেন, মেডিকেল কলেজগুলোতে পড়েছেন, একটা যে সুশীল নাগরিক সমাজ বিকাশের যে একটা থাকে, একটি রাষ্ট্রের যে সম্ভাবনা থাকে বা রাষ্ট্রের যে একটা নিরাপত্তা থাকে, সেই নিরাপত্তা ভেঙে চুরে তছনছ। আপনার একজন মাফিয়াকে আপনাকে স্যার বলে ডাকতে হবে, কারণ সে এমপি হবে, সে উপজেলা চেয়ারম্যান হবে। একজন কিলারকে
আপনাকে নম করতে হবে, কারণ সেখানে জনপ্রতিনিধিত্ব হবে। কারণ জনপ্রতিনিধিত্ব হওয়ার জন্য যে সুষ্ঠু নির্বাচন দরকার, সেই নির্বাচন তো একেবারে জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই আমাদেরকে বসবাস করতে হবে যদি এই পরিস্থিতি অব্যাহত থাকতে হবে। আজকে দায় নেবেন না তো 2018-র যে মিডনাইট নির্বাচন, যে আপনার মধ্যরাতের নির্বাচন, সেটার টোটাল আর্কিটেক্টই হচ্ছেন সাবেক সেনাবাহিনীর প্রধান। এবং তিনি একজন, আমরা এর আগে কখনোই কোনো সেনাবাহিনীর প্রধানকে কোনো রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে শুনিনি। তিনি বলে দিলেন যে স্বাধীনতার পরে এত সুষ্ঠু নির্বাচন হয়নি, অর্থাৎ শেখ হাসিনার পক্ষে তার একচেটিয়া একতরফা নির্বাচন, অবৈধ নির্বাচন, জোর করে ক্ষমতায় থাকার সমস্ত প্রোটেকশন দিয়েছেন সেই ব্যক্তি, সেই সাবেক সেনাবাহিনীর প্রধান। তো আজকে আপনারা অনেকেই বলছেন যে আজকে এই যে ঘটনাগুলো, এটা তো আল জাজিরাই বের হয়েছে, অল দি প্রাইম মিনিস্টার ম্যান বলে একটা তারা প্রতিবেদন করেছিলেন ধারাবাহিকভাবে। যাই হোক, তো এরপরে যে ঘটনাগুলো, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাদের রেস্ট্রিকশন আরোপ করলেন, তো এটা তো গভর্নমেন্ট করেনি। গভর্নমেন্টের যে এত গোয়েন্দা বাহিনী, বিএনপির যে লোকটা মরে গিয়ে কবরের মধ্যে আছে তার বিরুদ্ধে মামলা দিতেও তারা দ্বিধা করছে না। সে কবে মরে যাওয়ার আগে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল, এই কারণে সে মৃত লোকটার নামেও মামলা দিতে তারা পিছপা হয় না। কিন্তু এই সমস্ত ব্যক্তি, এই বেনজিরের আজকে যে কি বলে আরব্য উপন্যাসের কাহিনীর মতো, আরব্য রজনীর মতো যে ঘটনাগুলো আমরা প্রতিদিন শুনছি, তো এই ঘটনাগুলোর কি জানতো না এই সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, গুপ্তচর সংস্থা, এরকম জানতো না? নিশ্চয়ই জানতো, কিন্তু করেনি। আন্তর্জাতিক চাপ বা কথাবার্তা বাইরে এমন হচ্ছে, এখন কি বলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, অমুক জব্দ টমুক জব্দ। আমি আপনাদের বলি এটা কিছুই হবে না, এটা একটা আই ওয়াশ করলে হচ্ছে সরকার, ওদেরকে ঠিকই প্রটেকশন দেবে। কারণ এই বেনজির সাহেব পুলিশের আইজি, র্যাবের ডিজি থাকা অবস্থায় যত বিরোধী দলের নেতাকর্মী, বিরোধী মতের নেতাকর্মীর মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে অসংখ্য অমানবিক কাজ, মানবতা বিরোধী কাজ তাকে দিয়ে করানো হয়েছে। তিনি ওটা করেছেন, সেটা বাস্তবায়ন করেছেন। তো শেখ হাসিনাকে ভুলে যাবেন তার এই অবদান? জনগণকে বাদ দিয়ে, ভোটারদের বাদ দিয়ে ক্ষমতায় থাকার পিছনে এই সমস্ত কর্মকর্তারা যে ভূমিকাগুলো রেখেছেন, যে অমানবিক রক্তাক্ত ভূমিকা রেখে শেখ হাসিনা আজকে অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করে আছেন, তো তার জন্য তো দায়ী এই সমস্ত অফিসাররা। তো তাদেরকে ভুলবেন কি করে? এখন একটা উনি আইওয়াশ করে দিলেন যে ঠিক আছে আমরা এটা ধরছি, আমরা কাউকে ছেড়ে না। দেখবেন যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এটা করে কয়েকদিন পর আরেকটা কোনো একটা ঘটনার দিকে দৃষ্টি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। দেখবেন শ্রাবণের উপর আক্রমণ করবে। রনি এমপি ছিল, আগে কখনোই আমরা দেখিনি যে এই পর্যায়ে ইয়েদেরকে করা হয়। আমরাও ছাত্র দলের সভাপতি ছিলাম, ইউনিভার্সিটির ভিপি ছিলাম, ছাত্র সংগঠনগুলোর মধ্যে মারামারি হয়েছে। কখনো মানে এই মানে সিনিয়র পর্যায়ের ছাত্র নেতাদের গায়ে কখনো হাত দেওয়া, এটা আমরা আমাদের সময় কখনো দেখিনি। কিন্তু এখন এগুলো করানো হচ্ছে, কারণ যে ছেলেটি একজন সিনিয়র বিরোধী নেতার উপর হাত দেয় তাকে উৎসাহিত করা হয় একেবারে টপ লেভেল থেকে, উচ্চ পর্যায় থেকে। বাহ, তুই বাহাদুরের ছেলে, তুই বাহাদুরের বেটা, তুই একটা ভালো কাজ করেছিস, এগুলো উৎসাহিত করা হয়। মানে অবস্থা দৃষ্টে আমাদের কাছে সেটাই মনে হয়। এখন প্রধানমন্ত্রী বলছেন যে বঙ্গোপসাগরে ঘাঁটি করতে দেয়নি বলে আমার বিরুদ্ধে সমস্যা করা হচ্ছে। তো আপনি বঙ্গোপসাগরে ঘাঁটি করতে দেননি যাদেরকে উদ্দেশ্য করে বলছেন, কারণ তারা এখানে অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলে। আপনাদের জানি, আপনার যে মার্কিন যুক্তরাষ্ট্র বা পৃথিবীর গণতান্ত্রিক বিশ্ব আপনার নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তুলেছে তাদেরকে উদ্দেশ্য করেই আপনি বলছেন, বিশেষ করে আমেরিকাকে। কিন্তু আপনি যে বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি তারা কোনোদিন ভুলবে না, তো আপনি কোথায় কোথায় এই পার্শ্ববর্তী দেশকে ঘাঁটি করতে দিয়েছেন, কি কি দিয়েছেন, আপনার তো নিজের মুখে বলা, এটা তো আমরা কোনো বানিয়ে বলছি না। তো সেইটা যদি আপনি দয়া করে বলতেন। আমরা তো কখনো শুনিনি যে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছেন যে আমরা বঙ্গোপসাগরে ঘাঁটি করব, কিন্তু আপনি তো নিজের মুখে বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি তারা কোনোদিন সেটি ভুলবে না। এইটা আপনি বলছেন এই কারণেই যে আজকে চারিদিক থেকে যে ধরনের ধিক্কার আপনার সরকারের বিরুদ্ধে বৃষ্টির মতো আপনাদের মাথার উপর, আপনার সরকারের মাথার উপর পড়ছে, এখান থেকে জনদৃষ্টি এবং জনগণের মনোযোগকে সরানোর জন্য এই কথাগুলো বলে আপনি পার পেতে চাচ্ছেন।
কিন্তু আগেই বলেছি যে মহা দুর্নীতি এবং অবৈধ টাকার যে ধরনের ফ্লাইট করেছে বাংলাদেশ থেকে, পাচার হয়ে গেছে, এবং যে দুর্নীতির উপর আপনার সরকার আজকে গড়ে উঠেছে, সেই দুর্নীতির সাথে মাফিয়াদের সম্পর্ক থাকাটাই এখানে স্বাভাবিক। আপনার কাছে সাস্টেনেবল যে ডেভেলপমেন্ট আমরা যেটা বলি, এটা কখনোই সম্ভব না। আপনার 1,56,000 কোটি টাকা শুধু ঋণ খেলাপি। এই ঋণ খেলাপি কারা? সব ক্ষমতা ঘনিষ্ঠ লোক, মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন, এবং যারা নিয়ম বহির্ভূতভাবে ব্যাংক থেকে একবারে লুটে নিয়েছে, এবং প্রত্যেকটার বাড়ি হয় দুবাই, না হলে কানাডা, না হলে সিডনি, না হলে ইউরোপের কোনো দেশে। তো এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আমার অর্থনৈতিক ক্ষমতার সাথে আমার ডেভেলপমেন্টটা, আমি যে টাকাটা ঋণ নিব সেই টাকাটা আমি যাতে ফেরত দিতে পারি, সেই অ্যাবিলিটিও আমার থাকতে হবে। এটাই তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এইভাবেই আস্তে আস্তে পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলো এইভাবেই গড়ে উঠেছে। আর আপনি তো জাস্ট একটু রং টং মেখে আপনি এটা দেখাতে চাচ্ছেন 7 বছরের মধ্যে আপনার ঋণ হয়েছে ডাবল। তাহলে সেইভাবে আপনার এই দেশকে আপনি ভিক্ষুকের দেশে আপনি পরিণত করতে চাচ্ছেন, আপনার সেই তথাকথিত উন্নয়নের নামে সব কিছু ধ্বংস করে দিয়ে। এইটা সম্ভব নয়। এটা আপনি যেভাবে যাচ্ছেন, আপনি গোটা জাতিকে প্রভুদের কাছে একটা চিরস্থায়ী শৃঙ্খলের মধ্যে বেঁধে রাখতে চাচ্ছেন। একজন এখানে বলেছেন অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে আমাদের যে স্বাধীনতা, আমাদের যে সার্বভৌমত্ব, সেটাকে আজকে হরণ করার প্রচেষ্টা চালাচ্ছেন। তাদের সেতুমন্ত্রী বলছেন যে বিদেশিদের বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন, সেটা কর্পূরের মতো উড়ে গেছে। কিন্তু আপনারা যে অবৈধভাবে ক্ষমতা ভারত থেকে পেরেক নিয়ে এসে এমনভাবে বসাচ্ছেন ক্ষমতার তক্তপোষ, এটাও কিন্তু আপনার যে কোনো মুহূর্তেই এই পেরেক ভেঙে যাবে এবং এই তক্তপোষ আপনার উল্টে যাবে। ওবায়দুল কাদের সাহেব, এটাকে আপনাকে মনে রাখতে হবে।